এক পা দুপা করে ইউনোর দিকে এগিয়ে আসেতে। ছেলেটা কয়েকদিন থেকে কথা বলার চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। কেউ না কেউ তের সাথে থাকে, আজ কেউ নেই। তে একটু আগে কলেজ থেকে বেরিয়েছে ইউনোর সাথে কথা বলতে। তের মনে হয়েছে ইউনোর সাথে কথা বলা উচিত। সে কি বলতে চায় শোনা উচিত। তার কথা শুনে তাকে বুঝিয়ে বলতে হবে, যেন আর এভাবে না আসে। নয়তো দেখা যাবে আব্বু ভাইয়ের কারো চোখে পড়বে, তারপর আরো একটা ঝামেলা সৃষ্টি হবে। এমনিতেই তাদের ওপর রেগে বোম হয়ে আছে। ইওনো তেকে দেখেই প্রাণবন্ত হাসে, এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কেমন আছো? ক্যাম্পাসের বাইরে চলেন। দুজনে বেরিয়ে দুটো বিশাল বিল্ডিং এর মাঝের গলিতে দাঁড়ায়। তে ঝাঁঝালো গলায় বলে, আপনি জানেন না আমার বিয়ে হয়ে গেছে? স্যাসরার মতো এখনো কেন পিছনে লেগে আছেন? নাকি স্যারের হাতে সেদিনকার মতো আবার ঘাট ধাক্কা খেতে ইচ্ছে করছে? আই লাভ ইউ তে। ইউনোর সোজা সাপটা উত্তর। তে রাগ হলেও চুপ থাকে, ভেবে পায় না এত কিছুর পর কিভাবে এই কথাটা মুখ থেকে উচ্চারণ করতে পারে। আপনি আমাকে ভালোবাসলে কখনো এভাবে চলে যেতে পারতেন না। আমি ভুল ছিলাম তে, তুমি পবিত্র, আমার মনে রাখা উচিত ছিল। ওসব পিক তো এডিট করেও আজকাল করা যায়, আমার মাথাতেই ছিল না। কিন্তু পিকগুলো তো এডিট না, সত্যি। আমাকে আর বোকা বানিও না তে, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না, খেতে পারি না, ঘুমোতে পারি না, কাজে মন বসাতে পারি না। আমি তোমাকে ভালোবাসিতে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মুখস্থ ডায়লগ, এসব কোনো ব্যাপার না, বয়সের দোষ। একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেন, এক রাত কাটাতেই বলবেন তেকে, তেকে চিনি না। ছেলে মানুষ, ওসব আমার জানা আছে। আমি বিবাহিত, আমাকে ডিস্টার্ব করবেন না। আমি মানি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাইতে। সব কিছুর জন্য ক্ষমা করে দাও, আমার ফ্যামিলির কথা মনে রেখো না প্লিজ। আমাকে ফিরিয়ে দিও না। টাকা চান? টাকা দিতে পারবো। আমার হাজবেন্ডের অনেক টাকা, খালি হাতে ফেরত যাবেন না। আর আপনাদের কিছু কথা মনে রাখিনি, আপনারা যা করেছেন ঠিকই করেছেন। আসলে আমি নিজেই আমার বিয়েটা ভেঙেছি। আপনাকে তো বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আছে। তাহলে জাঙ্কুক খানকে বিয়ে করলে কেন? কারণ উনি আমার বয়ফ্রেন্ড। মিথ্যা কথাটা বলতে গেলে গলা আটকে যাচ্ছিল তের, কোনো মতে বলে দিল। পরক্ষণে মনে পড়লো, সত্যি তো উনি বয়ফ্রেন্ড, প্রপোজও করেছেন। আগে হোক বা পরে, তাহলে কিসের মিথ্যে? ঠোঁটে লিয়ে হাসিতে ইউনো মেনে নিতে পারলো না, শক্ত হয়ে বলল, আমি খাসি মুখ দিয়ে চলি না। জাঙ্কুক খানের ফিটনেস দেখে 1 মাইল দূর থেকেও কেউ বলে দিতে পারবে পিকের লোকটা আর জাঙ্কুক খান এক না। পরক্রিয়া করছি। কি? ইউনো হতভম্ব হয়ে যায়। কি বলে তে? হ্যাঁ, পরক্রিয়া। ছি, দেখুন তো কত খারাপ মেয়ে আমি। খবরদার আমার হাজবেন্ডকে কিন্তু মোটেও বলবেন না, ইটস সিক্রেট, তাই না? ইউনো কাঁদো কাঁদো হয়ে যায়। তের সামনে হাঁটু গেড়ে বসে বলে, প্লিজ আমার সাথে হেয়ালি করো না তে, প্লিজ তুমি আমার কাছে ফিরে আসো। আমি কথা দিচ্ছি পৃথিবীর সব সুখ আমি তোমাকে দেব, কারো কথা মানবো না। কিন্তু জাঙ্কুক খান তো তার বউকে ছাড়বে না, অনেক ভালোবাসে কি না? মিথ্যার আশ্রয় আর কত নিবে বলো তো? আমি ভালো করে জানি উনি তোমাকে বউ হিসেবে স্বীকার করে না। তোমাদের মধ্যে কোনো গাঢ় সম্পর্ক নেই, তুমি ফুললি আনটাচ। বিশ্বাস করুন আমার কথা, আমাদের মধ্যে ভালোবাসাবাসি হয়ে গেছে, একটু মিথ্যা না। কিছুই হয়নি, তুমি এখনো আগের মতো আছো। প্লিজ আমার কাছে চলে এসো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু আমি যে জাঙ্কুক খানকে ছাড়া বাঁচবো না, আপনার কাছে গেলে পরক্রিয়া করতে দিবেন? জাঙ্কুক খানের সাথে পরক্রিয়া? মাথা খারাপ তোমার? ওই রকম লো ক্যারেক্টারের ছেলে আমি না। আর তোমার ওই জাঙ্কুক খান, তার কীর্তি তুমি জানোই না। তাকে স্বপ্নে দেখা বাদ রাখো, সে তোমার যোগ্য না। নিজের ভাইয়ের বউয়ের প্রতি যে খারাপ নজর ফেলে, সে কখনোই তোমাকে ডিজার্ভ করে না। কি বলছেন আপনি এসব? বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখতে পারো। তুমি তো দেখছি তোমার হাজবেন্ড সম্পর্কে কিছু জানো না। ইউনোর কথা শুনে তের মুখের হাসি উধাও হয়ে যায়, কালো ছায়া নেমে আসে মন আকাশে। সেটাই বসে পড়ে মাথা নিচু করে। ইউনো দুঃখিত মন করে তাকায়, সান্ত্বনা দেয়, দেখো তে, তোমার হয়তো কষ্ট হচ্ছে কথাটা শুনে, কিন্তু এটাই সত্যি, আমি মিথ্যে বলছি না। তে হাউমাউ করে কেঁদে ওঠে, নাক টেনে টেনে বলে, এর জন্যই উনি আমাকে ভালোবাসে না? আমি এখন কি করব? কিভাবে ওনাকে ধরে রাখবো? ওই ইউনোর বাচ্চা ইউনো, আমার উনিকে ধরে রাখার উপায় বলে দে না। তে প্লিজ তুমি কেঁদো না, ওই শয়তান লোকের কথা ভুলে যাও, ডিভোর্স দিয়ে দাও। আমরা দুজন নতুন করে সংসার বাঁধবো, আমার কাছে চলে আসো তে।
ওই ইউনো, যা তো তুই আমার চোখের সামনে থেকে যা। আমার খান সাহেবকে কিভাবে আমার কাছে রাখবো উপায় বলে দে না। তে উঠে দৌড় দেয়, কোনো দিকে তাকায় না। পিছনে ইউনো দৌড়ে যায়। তে নাগাল পায় না। তে কলেজে ঢুকে জাঙ্কুককে খুঁজতে থাকে, কোথাও পায় না। প্রায় 10 মিনিট খোঁজার পর দেখতে পায় জাঙ্কুক টুপি মাথায় মসজিদ থেকে জোহরের নামাজ আদায় করে বেরিয়েছে। তে দেখবে দিক না ভেবেই দৌড়ে গিয়ে জাঙ্কুকের বুকে ঝাঁপিয়ে পড়ে, আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে কানের কাছে বিড়বিড় করে, খান সাহেব, বউ তো বউই হয় তাই না? একটু জড়িয়ে ধরে থাকি, প্লিজ, বকবেন না। এভাবে কোথায় থেকে দৌড়ে এলে? লজ্জা শরমের মাথা খেয়ে নিয়েছো স্টুপিড। তে বুক থেকে মাথা তুলে তাকায়, ছল ছল নয়নে তাকিয়ে রয় জাঙ্কুক পেছন ফিরে। জংসুক আর সে একসাথে নামাজ আদায় করে বেরিয়েছিল। মামা এখন কলেজ পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়েছে। তের কর্মকাণ্ড দেখে সাইড পাস করতে বাধ্য হয়েছে। জাঙ্কুক তের হাত ধরে বলে, এসো। পেছন গেট দিয়ে খালি রুমে দেখে ভেতরে ঢুকে দরজা চাপিয়ে দেয়। তের হাত ছেড়ে দিয়ে একটুখানি দুহাত বাড়িয়ে দিয়ে বলে, নাও, এবার জড়িয়ে ধরো। তে ঠায় দাঁড়িয়ে থাকে। না বকতে রিকোয়েস্ট করার পরও যখন ঝাড়ি দিল তখন আর এগুলো পসিবল না। জাঙ্কুক তের জড়তা বুঝতে পারে। এসো, এখন আর বকবো না। তে মাথা নিচু করে আরেকটু, আর নড়াচড়া নেই। জাঙ্কুক নিজে থেকে এগিয়ে আসে। সেই প্রথম দিনের মতো তেকে জড়িয়ে ধরে তুলে ধরে, নিজ পায়ের ওপর তের পা রেখে ব্যালেন্স রাখে। তে দু চোখ বন্ধ করে নেয়। ধীরে ধীরে গাঢ় হয় হাতের বন্ধন। জাঙ্কুক মিনিট দুয়েক সেভাবেই তেকে জড়িয়ে রাখে, কপালে ঠোঁট চেপে সময় নিয়ে গাঢ় চুমু খায়। এক হাতে জড়িয়ে আর এক হাতে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? ঘামছো কেন? কিছু না। সময়ের পাল্লা দিয়ে গড়ায় আরো কিছুক্ষণ। তের চোখ দুটো বন্ধ। জাঙ্কুকের দৃষ্টি আধা খোলা জানালার বাইরে। কেউ যেন ছাড়তে চায় না। নীরবতাটুকু তেই ভাঙ্গে। বিড়বিড় করে বলে, স্যার। আপনি আমার। আমি যিশুর মার। চট করে মাথা তুলে তাকাইতে, চোখ মুখে আতঙ্ক। কার? যিশুর মার। না, আপনি আমার। দিন কবুল বলে আমাকে বিয়ে করেছেন, মনে নেই আপনার? তবু আমি জিনের মার। না, আপনি আমার। তাহলে আমি নামজুনের মার। শ্বশুরের নাম কানে যেতে টনক নড়ে তের। এতক্ষণ কি কথা ধরে জেদ করছিল বুঝতে পেরে হঠাৎ লজ্জায় ফিটিয়ে যায়। দু হাতে মুখ ঢেকে ফেলতে জাঙ্কুক হু হু করে হেসে ওঠে। লজ্জানত আবৃত মুখটা টেনে বুকে জড়িয়ে নেয়। ফিসফিসিয়ে বলে, আমি আমার শাশুড়ির তেমার। খান বাড়িতে আড্ডা বসেছে। জিন ইসলামের বাপের বাড়ি থেকে সবাই এসেছে। তের ফ্যামিলিকে দাওয়াত করা হয়েছে। কুটুম বাড়িতে প্রথম দাওয়াত, না গেলে খারাপ দেখা যায়। সবাই এসেছে, শুধু আসেনি তে, তাকে নিয়ে আসা হয়নি। বাড়ির বউ যেদিন তুলে আনবে সেদিনই শ্বশুর বাড়িতে পা রাখতে পারবে। ছোট ছোট কাজিনরা যখন সেজে গুজে দৌড়াদৌড়ি করে তখন বেরোবে, সেই ফুর্তিতে তখন তের চোখ দুটো ছলছল করে ওঠে। একে তো কোথাও নিয়ে যায় না, ফ্যামিলির সাথে তাও এদিক সেদিক জেদ ধরে যেতে পারে। আর আজ পুরো গোষ্ঠী সদ্য যাচ্ছে আর দেখে তাকিয়ে তাকিয়ে দেখছে। জেদ ধরেও কাজ হবে না, এমনিতেও মনটা খারাপ। আবার জেহবের মুখোমুখি হতে মেজাজটা খারাপ হয়ে যায়। সব দোষ এই লোকটার। মেয়ে বেশি হয়েছিল তাই দুই পাহাড়ের মাঝামাঝি ঝুলিয়ে দিয়েছে। ঝুলছে তো ঝুলছে, কোনো মাটিতে পা আটকাতে পারছে না। তার উপর একমাত্র জামাইকে কিভাবে বশ করবে সেই চিন্তায় চিন্তায় চুল সব উঠে গেল। কোনো কিছুতেই শান্তি পায় না। কি লাভ হলো তার বিয়েটা দিয়ে? সে তো নিজের ঘরে পালতে হচ্ছে। তে বক বক করতে করতে বেডরুমে গিয়ে দরজা দিল। বই বের করে জোরে জোরে পড়তে লাগলো। একদিন সেও বড় হবে, তার পুরো গোষ্ঠীর দায়িত্ব নিবে। তখন ডেকে ডেকে বলবে, আমি তোমাদের কাছে বেশি হলেও তোমরা কোনোদিন আমার কাছে বেশি হবে না। তখন তাদের মুখটা দেখার মতো হবে। তে পারলো না দরজা দিয়ে বেশিক্ষণ থাকতে। উড়ু উড়ু মন নিয়ে চলে এলো ছাদে। কর্নারে দাঁড়িয়ে দেখতে লাগলো তার বাপ চাচার গোষ্ঠী কি করে। দুইটা হাইস নেওয়া হয়েছে। এলাকার গণ্যমান্য লোকও কিছুজন যাচ্ছে। তে গাড়ির পেছনের দিকে তাকালো। ছোট কাকা ঝুড়ি ভর্তি ফল তুলছে গাড়িতে। মেজো কাকি কি মেজো কাকাকে গলা ফাটিয়ে ডাকছে, এই বোয়াল মাছগুলো কোন গাড়িতে রাখবো? এলাহি কাণ্ড শুরু হয়েছে। তে দোলনায় বসে চুপচাপ দোল খেতে লাগলো। নিচে ওকে ডাকা হলেও গেল না। অগত্যা বাড়ির চাবিগুলো এসে তাকে ছাদে দিয়ে যেতে হলো। খান বাড়িতে আপ্যায়নের ত্রুটি রাখছে না কেউ। নামজন খান আজ দুপুরবেলা বাড়িতে নতুন আত্মীয়দের নিজের দায়িত্বে খাওয়া দাওয়ার তদারকি করছে। জাঙ্কুক ছিল না বাড়িতে। এসে ড্রয়িং রুমে সবাইকে দেখে মামার পাশে এসে বসে, সঙ্গ দেয় তাদের সাথে। ছোট ছোট শালক শালিকারা 1000 টাকার নোট বের করে দেয় চকলেট খাওয়ার জন্য। আমি জানতে চাই, আমাদের বৌমা কেমন জাঙ্কু? ঠিকঠাক যোগাযোগ রাখছো তো?
তের আলাপ উঠতেই জাঙ্কুক আর চোখে মামার দিকে তাকায়। জংসুক ইসলামের ঠোঁটে চাপা হাসি। জাঙ্কুক কি বলবে উত্তর দিতে গিয়ে মামি বলে জিহবা গুটিয়ে ফেলে। জাঙ্কুকের অবস্থা দেখে লেজংসুক ইসলাম আর ইসলাম হো করে হেসে ওঠে। ইতিমধ্যে লেজংসুক ইসলাম তার প্রিয় ভাগিনা আর ভাগিনা বউয়ের কাণ্ড সম্পর্কে সবাইকে অবগত করেছে। সেই রেশ ধরতেই মামি প্রশ্নটা করে, একটু যদি লজ্জা দেওয়া যায় এবার জাঙ্কুককে। জাঙ্কুক মাথা নাড়িয়ে নামজুন খানের চোখে চোখ রেখে হেসে ফেলে। নামজুন খান ডেকে ওঠে জিন ইসলামকে। লজ্জাহীন জাঙ্কুকও যেন লজ্জা কি জিনিস তা একটু ফিল করে। মামি আবার জিজ্ঞাসা করতেই রয়ে শুয়ে মাথা নিচু করে উত্তর করে, এই তো মামি, আল্লাহ তাআলা আমার জীবনে দিল, ভালোই আলহামদুলিল্লাহ। নামজুন খানের গর্বে বুক ফুলে ওঠে। জিনকে পাশে বসিয়ে বলে, বুঝলে জিন, ছেলেরা যে আমার মান রাখবে না সে আমার আগে জানা ছিল। ভাগ্য করে এই তো আল্লাহ তাআলা আমার জীবনে দিল এমন এক পুত্রবধূ, ভালোই আলহামদুলিল্লাহ। জাঙ্কুক মৃদু রেগে রাগ দেখিয়ে বলে, পাপা। আর এক মুহূর্ত সেখানে নয়, এতদিন যা পারেনি আজ বিয়ে করাতে তা পারছে। ভুল কথা, বিয়ে করার পরেও পারেনি, তের পাগলামিতে সম্ভব হয়েছে। মেয়েটা ভাঙিয়ে দিল জাঙ্কুককে একেবারে। ঘড়ির কাঁটা 7:30টার ঘরে, এখনো ফেরার নাম নেই কারো। যিশু ফোন দিয়ে জানিয়ে দিয়েছে ডিনার সেরে তারপর আসবে। পুরো বাড়িতে তে একা খারাপ লাগছে। গেট লক করে তে চাদর গায়ে বাইরে থেকে বেরিয়ে আসে। পিচ ঢালা রাস্তায় পা চালিয়ে নিঃশব্দ রাতের গুনগুন আওয়াজ ছড়ায় কোমল কণ্ঠে। এক মনে গান গাইতে থাকে। এমন আজ প্রথম নয়, প্রায়তে বেরিয়ে পড়ে রাতের বেলা সবার আড়ালে। ছাদ থেকে নামার উল্টো দিকে একটা মই লাগানো আছে, সেটাই তের কাজটা করে দেয়। কখন বেরোয় কখন ঢুকে কেউ জানে না। সাথে ফোনটা শুধু এনেছে, এটাও আনতো না, সময় দেখার জন্য এনেছে। তে ইচ্ছে করে আজ উত্তরের রাস্তায় বাঁক নিল। এদিক দিয়ে 1 কিলো গেলেই নদী। পানি কম, বালুচর বেশি। নদীর ওপর বাঁশ কাঠের তৈরি ব্রিজ, দুটো টোটো একসাথে যেতে পারে। সন্ধ্যায় এদিকটায় লোকাল মানুষজন ব্যতীত কোনো মানুষেরই আনাগোনা নেই। যেসব জায়গায় সবাই বাধ্য সেখানেতে খেয়াল খুশি মতো অবাধ্য। হাঁটতে হাঁটতে সেই ব্রিজের দেখা পায়। 1 হাত সমান বিদ্যুতের লাইটগুলো আলো পড়ছে নদীর পানির গায়ে। এক পাশে ব্রিজ আর এক পাশে আলোর প্রতিবিম্ব, স্বচ্ছ টলমল করছে জল। কি সুন্দর! তে ব্রিজের মাঝ বরাবর গিয়ে দাঁড়ায়। বাঁশের ওপর হাত রেখে নদীর পানিতে দৃষ্টি ফেলে। জায়গাটা ভীষণ প্রিয়। তে এরকম বেপরোয়া স্বভাবের জন্য সে নিজে নিজেকে ধন্যবাদ দেয়। সে যদি এমন না হতো রাতের সৌন্দর্যগুলো মিস করে যেত না। সময়ের সাথে সাথে রাত গভীর হতে থাকে। তে ধরে নিয়েছে 11টা-12টার আগে ফিরবে না কেউ। ততক্ষণে তো এখানে থেকে যাবে। কেউ এলে নিশ্চয় ফোন দিবে, তারপর একটা কিছু বলে ঠিক বুঝিয়ে দেওয়া যাবে। ফোন এলো 11টা নাগাদ। তে তখন ব্রিজের ওপর। ফোনটা বাসায় কেউ দেয়নি, দিয়েছে জাঙ্কুক খান। আচ্ছা, জাঙ্কুক খান কি তার বাসায় কেউ না? একটু ভাবেতে উত্তর পায় না। বাসার মানুষ সব সময় থাকে, জাঙ্কুক খান কি আদৌ থাকবে? তের ফোন রিসিভ করে। জাঙ্কুকের অস্থির কণ্ঠ কানে আসে, কোথায় তুমি? আছি। কোথায় আছো? ব্রহ্মপুত্রে। ফোনটা কেটে দেয়। তে উদাস মনে আবার নদীর জলের দিকে দৃষ্টিপাত করে। মুহূর্তে দম বন্ধ হয়ে আসে। তে জোরে জোরে শ্বাস ফেলে, চেপে ধরে হাতে নিচে বাঁশ। বিড়বিড় করে, জাঙ্কুক খান। জাঙ্কুক খানকে অনেকটা বেশি বোঝা বাকি আছে। তে বান্ধবীদের সাথে বিষয়টা আলোচনা করেছে। বান্ধবীরা যে উপায় সাজেস্ট করেছে সেসব ট্রাই করতে তীর আরো মনোবল জোগাড় করতে হবে। নিজের সবটুকু দিয়ে হলেও জাঙ্কুকের মনে জায়গা করে নিতে হবে। জাঙ্কুক কি চাই সেটাই তো জানে না। সব পুরুষের চা পাওয়াকে কি জাঙ্কুকের উপর বসানো ঠিক হবে? আগে প্রয়োজন সময় কাটানো, সেটা তো তে যথেষ্ট চেষ্টা করে, কিন্তু ধরতে কেন পারে না জাঙ্কুকের দুর্বলতাকে? নির্ভীক চিত্তে রয় সাদা, তার হৃদয়ে কিছু নেই মন্দা, সেটাই তো জানতে চাইতে। বলিষ্ঠ হাত পেছন দিয়ে তেকে জড়িয়ে ধরে। এত বছর এখানে এসেছে, কখনো চেনা মানুষের মুখটাও দেখেনি। আজ সেখানে এমন ঘটনাতে আচমকাতে চিৎকার করে ওঠে, কিন্তু সেখানেই থেমে যায়, কারণ চিৎকার তেকে পেছন থেকে চাপ দেওয়া হয়েছে। তের হাত দুটো দিকে তাকায়, অতি চেনা হাত দুটো। দেখেইতে স্বস্তি পায়। এই হাত দুটো যদি 1000টা হাতের মাঝে রাখা হয় তবুও সে ঠিকই চিনে নিতে পারবে। জাঙ্কুককে কিছু বলার আগেই তে বলে ওঠে, প্লিজ বকবেন না। জাঙ্কুক চোখ মুখ খিচিয়ে মাথা নাড়ায়। এই মেয়েটা কিভাবে বুঝে যায় ভেবে পায় না। নরম সুরে বলে,
আমি না হয় বকলাম না, কিন্তু তুমি যে এত দূর একা একা চলে এসেছো, এটা তো একদমই ঠিক না। এখানে আসাটা আমার নতুন না, কিছুই হয় না। হতে কতক্ষণ, বড় হয়েছো, ছেলে মানুষই করো না। আগে আব্বু কথাটা বলতো, আজ আপনিও বললেন। সকল গার্ডিয়ানদের একটাই দায়িত্ব থাকে, আমার দায়িত্ব তোমাকে সঠিক পথ দেখিয়ে আগলে রাখা। সেটার জন্য তো কাউকে বেতনভুক্ত করে দিলেই হতো, বিয়ে দেওয়ার কি প্রয়োজন ছিল? ছিল না? আমার মতো আর কেউ আগলে রাখতো তোমায়? জানি না। কিছু সময় ধারাবাহিত হয়। জাঙ্কুক তের পিঠ নিজের বুকে ঠেকায়, হাতের মুঠোয় হাত নিয়ে দেখে প্রচুর ঠান্ডা। অনেকক্ষণ থেকে এখানে আছে বুঝতে পারে। তোমার হাত অনেক ঠান্ডা, উষ্ণতা প্রয়োজন, বাসায় চলো। আপনি আজ থাকবেন? তুমি বলো। তে ঘাড় ঘুরিয়ে তাকায়, চোখে চোখ রেখে অদ্ভুত হাসে। এই হাসির মানে জাঙ্কুক বুঝে। তেকে আরেকটু জড়িয়ে ধরে, নাকের ওপর ছোট্ট করে চুমু দেয়। আর্জি পেশ করা হোক। জাঙ্কুকের আশকারায় তে দুষ্টু হাসে, মুখ বাড়িয়ে বলে, আমি তোমার সাথে এই রাত কাটাতে চাই। মধ্যরাতে গা হিম করা ঠান্ডায় জমতে চাই, আলিঙ্গনে মন আকাশে ভাসতে চাই। অপেক্ষা করুক ভোরের আলো, সেই আলোতে তুমি আমি সকল আধার কাটাবো। মনে তবে এই ছিল, আমি বহুবার এসেছি নদীর উপর সূর্যোদয় দেখার জন্য, সুযোগ হয়নি সঙ্গীর জন্য। আজ আমার সঙ্গীর সাথে আছে, তাই দেখাটা করে যেতে চাই ভোরের সূর্যের সাথে। সাই পেয়ে তে ঘুরে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরল। গভীর রাতে এক অন্যের আলিঙ্গনে শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ। জাঙ্কুক কি ভুলটা করেছে এখন বুঝতে পারছে। বউয়ের ইচ্ছা পূরণ করতে এখন বেশ ঠান্ডা লাগছে, পিঠের দিকে বরফের মতো হয়ে গেছে। বুকের ওপর বউ উষ্ণতা ছড়াচ্ছে। জাঙ্কুক জ্যাকেটের চেন খুলে থেকে ঢুকিয়ে নিয়েছে। একটু পরপর জিজ্ঞাসা করছে, তোমার কি ঠান্ডা লাগছে? তে হাসে, গলা আরো টাইট করে জড়িয়ে ধরে। তার বেশ ভালো লাগছে, ঠান্ডা একটু লাগছে না। জাঙ্কুক তাকে দু পায়ের ভাঁজে নিয়ে পুরো চাদর দিয়ে ঢেকে নিয়েছে। রাত্রি শেষ প্রহরে জাঙ্কুক বলে, আরো অনেক সময় আছে, চলো এখন যাই। আরেকটু ধৈর্য ভাঙবেন না। এগুলা কি ধরনের পাগলামিতে? আমি যে পাগলি আপনি জানেন না? এসবের মানে কি? সহজ, আপনি আজ কোথাও যাচ্ছেন না। তে একটু চুপ করুন না, শুক্রবার তো, আজ আপনি আমাকে ছেড়ে কোথাও যাচ্ছেন না। জাঙ্কুক থেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু তে তো ছাড়বে না। আরো চেপে গিয়ে মুখ ডুবায় জাঙ্কুকের গলায়। জাঙ্কুক হুঁশিয়ার করে, তে মুখ সরাও, আমি কিন্তু মোটেও পজিটিভ ফিল পাচ্ছি না। প্লিজ নিজের সর্বনাশ ডেকে এনো না। সর্বনাশ কাকে বলে স্যার? আমি তো সর্বনাশ চিনি না। জাঙ্কুক শক্ত হয়ে থাকে, অন্যদিকে মুখ করে নিজেকে সামলাতে ব্যস্ত হয়ে যায়। তের ওপর মেজাজ খারাপ হচ্ছে। একে তো সারাটা রাত লেপটে ছিল, কোনো মতে নিজেকে কন্ট্রোল করেছে, আর এখন পুরো নেগেটিভ ফিল দিচ্ছে। এতটা জ্বালায় কেন মেয়েটা? দেওয়ান বাড়ির মুরব্বি এসেছে, বয়স 90 পার করেছে সেই কবেই। সবাই তাকে দাদিমা বলে ডাকে। তেকে খুব আদর করে। ছেলে বউ আর নাতির হাত ধরে এ বাড়িতে পা রেখেছে। হাতে লাঠি ভর করে হাঁটতে পারে, তবে একটু দূরে গেলেই কারো সাহায্য লাগে। যিশু তাদের দেখেই বসতে বলেছে। সকাল সকাল অতিথিদের দেখে খোশ আলাপে চায়ের কাপের সাথে মজেছে। ওনারা জাঙ্কুকের কথা জিজ্ঞেস করে। দাদিমা বলে, সকালে উঠোনে একটু দাঁড়াইছিলাম, দেখি তোমার জামাই তোমার মেয়েকে কোলে নিয়ে বাড়ি ফিরছে। এত সকালে ভাগ্যিস গ্রামের 4-5 জন আর দেখে নাই, তাহলে তো কথা উঠতো পুরো গ্রামে। তার জামাই মেয়ে ভালো আছে তো? হ্যাঁ চাচি আম্মা, সবই আপনাদের দোয়ায়। মেয়ে ভালো আছে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে বলুন? তা গেছিল কই এত সকালে? আপনার নাতি কেমন জেদি জানেনই তো, কাবিন করিয়ে রাখছি, তুলে দেই নাই। এর আগে কি শ্বশুর বাড়ি নিয়ে যেতে পারি? কাল আমরা সবাই গিয়েছিলাম দাওয়াতে, ওকে নিয়ে নাই। তাই রাগ করে রাতের বেলা বাইরে কোথায় যেন বসেছিল। জামাই গেল রাগ ভাঙাতে, ফিরল রাত করার কাবার করে। দাদিমা হাসে, ওরা নতুন বিয়ে করেছে, এখন কত সময় বাইরে ঘুরে থাকবে? ওইসব বাদ দাও, ডাকো নাচ জামাইরে, ডাকো, দোয়া দিয়ে যাই। ঘুমিয়ে আছে চাচিমা। জামাই ঘুমাক, তেরে ডাকো, দুইখান কথা কয়ে যাই। যিশু বাইরে থেকে তেকে ডাকে। তে ঘুমে কাতর, দরজা ধাক্কানোর আওয়াজে চোখ মেলে, মাথাটা প্রচন্ড ধরে। একটা চিৎকার দেওয়ার আগে দরজা ধাক্কানো বন্ধ হবে না। আসছি, বাইরে আয়।
তোর দাদিমা এসেছে, ডাকছে। দাদিমার কথা শুনে তে আর মোড়া ভাঙে। পাশ ঘুরতে কম্বলে মোড়ানো এত বড় কোলবালিশ দেখে চমকে ওঠে। কোলবালিশ নয়, এটা মানুষ, তের একান্ত ব্যক্তিগত মানুষ। তে কম্বলটা একটু টেনে চোখ দুটো বের করে। ইস, এই চোখে তো তে দিনে 1000 বার মরে। গভীর ঘুম বুঝে পুরো মুখটা বের করে। এত সুন্দর কেন লাগে? ছোট ছোট দাড়িগুলো আরো বেশি সুন্দর লাগে। রাতটা কত সুন্দর ছিল তাদের, হিম ঠান্ডা জাঁকুকের বুকে। এখান থেকে না উঠলে ইস ইস করতে তার জান যাবে। তে ফ্রেশ হয়ে আসে, জানালার পাট খুলে দেয়, দিয়ে পর্দা মেলে দেয়। সে যা চেয়েছিল তাই হলো, ভর দুপুর, অথচ জাঁকুক তার সাথে। এমনটা কখনো হয়েছিল? রাত ফুরাতেই লোকটা দৌড়। কেন আসে রাতে? এমন তো নয় বউকে আদর করতে আসে। ভালোই তো বাসে না, আবার আদর। তে ধপধাপ পা ফেলে জাঁকুকের সামনে এসে দাঁড়ায়। কিছু সময় দাঁড়িয়ে থেকে ভেঙচি কাটে। ইস, আসছে আমার সাধু পুরুষ। মাথায় চিরুনি করতে করতে গুনগুনিয়ে গান করে। তের গান শুনে জাঁকুক নড়ে চড়ে আবার ঘুমায়। বাইরে ঠিকই তার কণ্ঠস্বর চলে গেছে। দাদিমা গান শুনে ডাকে, ওরে তে, এদিকে আয়। আসছি দাদিমা। গলায় ওড়না জড়িয়ে তে বেরিয়ে আসে। তেকে দেখে দাদিমা তার ফোকলা হারাতে হাসি দেয়। কি রে, নাচ জামাই ছাড়লো তোরে? উনি ঘুমায় দাদিমা। তো গান কারা শোনালি? কারে আবার? তোমারে? তুমি তো শুনলা। রাইডা আসোস নাকি? কি কইছে জামাইয়ে? শোন বোন, রাগারাগি ভালো না। জামাই একটা কথা কইলে চুপ করে শুনবি, রাগ বাগ করবি না। ওরে ভালোবাসা বুঝাই কবি, এটা তোমার ঠিক হয় নাই। পুরুষ মানুষের রাগ কিন্তু হিতের বিপরীত হয়। কখন আসছো দাদিমা? আসছি অনেকক্ষণ। সকালে দেখলাম জামাইয়ের কোলে উঠে সুখ খাইতে খাইতে বাড়ি ফিরলি। আল্লাহ রহমতে জামাই পাইছস, মাশা আল্লাহ। সুন্দর না? হ, মেলা সুন্দর। তে খুশি মনে দাদিমার গা ঘেঁষে বসে। এত সুন্দর পুরুষটারে কেমনে ধরে রাখি বলো তো দাদিমা? আমার কাছে থাকতেই চায় না, শুধু কাজ কাজ করে বেড়াই। শ্বশুর বাড়ি তাই হয়তো আসতে লাজ পাই। একবার তুলে নিয়ে যাক, দেখবি তোর ঘর ছাড়বো না। ঘরে জামাই, এগুলা তুই কি পরছস? গাউন। কি সমস্যা? ওই সেমরি, তোর না বিয়া হয়েছে? শাড়ি কাপড় পরবি, শাড়ি কাপড় পরে জামাইয়ের আসলে বাঁধবি, সেজে গুজে থাকবি সব সময়। দেখবি তোরে দেখার লাইগা হলেও লাজ শরম ফেলে দিয়ে শ্বশুর বাড়িতে কইরা থাকবো। জামাই কি কি পছন্দ করে রান্না বান্না কইরা খাওয়াবি, ঘুরতে যাবি, প্রেমের কথা কইবি। জামাই এমনিতেই পিছু ছাড়বো না। আমি শাড়ি সামলাতে পারি না দাদি। পরতেই হইব। কপালে টিপ দিবি, লিপস্টিক দিবি, এমন বিধবার মতো হয়ে থাকস কেন? সর সর, তোর মতো মেয়ে ছেলে কত পুং পাং করে, আর তুই মরার মতো পড়ে থাকিস। শাড়ি পরিয়ে দিবা দাদি? আন, পরাইয়া দেই। আম্মু রুমে চলো, আমার রুমে উনি ঘুমায়। দরদ তো দেখি মেলা। হিংসা করো না বুড়ি, একমাত্র জামাই আমার, ভাগ হবে না। বুড়ো থর থর হাতে শাড়িতে প্যাচ লাগায় দাদিমা। তে দেখে বিরক্ত হয়। ভালো করে পরাও, দেখো কেমন যেন হয়ে আছে, উচুম্বু বুচুম্বু। এমনি পরে থাক। এলোমেলো শাড়ি পরে থাকলে জামাইগো চোখে লাগে। ঠোঁটে লাল লিপস্টিক দে, জামাইয়ের কাছে গিয়ে ঘুম ভাঙা। আমি তোর মা চাষির কাছে গিয়ে গপ্প করি। আচ্ছা। সাজগোজের জিনিস সব নিজের রুমে। তে আয়নাতে দাঁড়িয়ে শাড়ির আঁচলে গা ঢেকে নেয়। তারপর এই রুম থেকে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। দরজা পেরোতেই শাড়ির সাথে পা বেঁচে উষ্টা খায়। ফ্লোরে ধূপ শব্দ হতেই কিচেন থেকে যিশু ডেকে ওঠে। কি হলো তে মা? কিছু না আম্মু, লাভ দিলাম, এই যা। মিথ্যা কথা বলেই দাঁতে ঠোঁট কাটে। উঠে দাঁড়ায়। না, তেমন ব্যথা লাগেনি, তবে শাড়ির এক পাশ ফুলে গেছে। বুড়ি কি যে পড়ালো! অমনি ধরে কোমরে গুজে দেয়। টিপটা পা ফেলে রুমে আসে। এভাবে শাড়ি পরে আর দৌড়ানো যাবে না। জাঁকুক উল্টো হয়ে ঘুমাচ্ছে। তে কমফোর্টার সরিয়ে দেয় গা থেকে। সাথে সাথে উদম হয় গা। দেখে আবার ঢেকে দেয়। উদম গায়ে কোনো ঘুমাবে এতগুলো টি শার্ট রেখে? যে হোক জামাইয়ের জন্য শার্ট প্যান্ট টি শার্ট শর্টস সবকিছু কিনে এনেছে, যাতে জামাইয়ের কোনো অসুবিধা না হয় কোনোভাবে। তে জাঙ্কুককে ডাকে,
এই উঠুন না, উঠুন। জাঙ্কুক বালিশে নাক ঘষে গোংড়ায়। তের গায়ে কাঁটা দিয়ে ওঠে, ভীষণ লজ্জা পায়। লজ্জাকেই তো জয় করতে হবে, না হলে পাবে কিভাবে এই সুন্দর পুরুষটাকে। এক হাতে চোখ ঢেকে আর এক হাতে কোমর অব্দি কম্বল সরাই। দু আঙুলে ফাঁক করে একবার তাকিয়ে আবার লজ্জা পাই। লজ্জাটা একটু সয়ে আসতেই ড্রেসিং টেবিলের দিকে যায়। বেছে বেছে লাল টকটকে ম্যাট লিপস্টিকটা নিয়ে আসে। মাথায় দুষ্টু বুদ্ধি খেলা করছে। ফোনের ক্যামেরায় গাঢ় করে লিপস্টিক লাগায়। 1 মিনিটের ভেতরে লিপস্টিকটা শুকিয়ে যায়। তাই আর সময় নষ্ট করে না, পটাপট জাঙ্কুকের ঘাড়ে ছোট ছোট ছোঁয়ায়। ঘাড়ে লাল ট্যাটু বানিয়ে তার খোয়াইশ যেন আরো বেড়ে যায়। একে একে পুরো পিঠে ঠোঁট ছোঁয়ায়। জাঙ্কুক বারবার আক্রমণে নড়ে ওঠে, তোবার মোচড় দিয়ে চিত হয়ে ঘুরে শোয়, আবার ঘুমিয়ে পড়ে। আলগা খোলা বুক চোখে পড়তেই তে অজান্তেই কেঁপে ওঠে। এক টাক পরিমাণ বুকটা এখন তার সামনে খোলা। হাত বাড়িয়ে লোমেশ বুকের ওপর রাখে। তের কেমন যেন পাগল পাগল লাগছে এই মুহূর্তে। মাথায় যেন নেশা চেপে বসেছে। রাঙিয়ে দিতে থাকে জাঙ্কুকের বুক, পেট, কোমল রাঙা ঠোঁটের ছোঁয়াতে। ঘুমটা বুঝে এবার হালকা হয়ে এলো। জাঙ্কুক হাত রাখে পেটের ওপর। তার আগেতে সরে যায়, দৌড়ে যায় বাহিরের দিকে। দরজা অব্দি গিয়েই আবার ফিরে আসে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে টিপের বক্স থেকে বড় লাল টিপ বের করে। কপালে লাগিয়ে নিজে নিজেকে আপাদমস্তক দেখে নিজে কেঁপে ওঠে। এই এক নতুন তে, সাংঘাতিক রূপ লাবণ্যে গড়া। তে ঘাড় ফিরিয়ে ঘুমন্ত মানুষটার দিকে তাকায়, চোখ বন্ধ করে বিড়বিড় করে, খান সাহেব, আপনার প্রেমে আমি পাগল, আমি উন্মাদ। আপনি কবে আমার বাড়ির নিমন্ত্রণ গ্রহণ করবেন? আজকের ভোরের সূর্যোদয়টা ছিল জীবনের শ্রেষ্ঠতম সূর্যোদয়। সমুদ্রের সূর্যোদয় দেখেছে অনেক জাঙ্কুক, কিন্তু নদীর তীরে সূর্যোদয় কখনো দেখা হয়নি। চারপাশটা যেমন ডিমের কুসুমের মতো ছোপড়া ছোপড়া হয়ে ওঠে। পুরো আকাশ কি অভাবনীয় সৌন্দর্য। আর যদি বুকের সাথে মিশে থাকে প্রিয় মানুষটা। তে যেদের জন্য এত সুন্দর একটা ভোর কাটালো। তে তো আসতেই চাইছিল না, জাঙ্কুক জোর করে কোলে নিয়ে এসেছে। বাসায় এসে শোয়ার পর শুরু হয়েছে তের মাথা ব্যথা। জাঙ্কুক কপাল প্রেস করে দিয়েছে, জন্যই তে ঘুমাতে পেরেছে। সেজন্য জাঙ্কুকের ঘুম ভাঙতে দেরি হয়ে গেল। উঠে তেকে পাশে পেল না। ঘুমের মাঝে ঠিকই টের পেয়েছে কেউ তার বুকের ওপর হামাগুড়ি দিচ্ছে। এটা যে তার বউ নিশ্চিত বুঝে গেছে জাঙ্কুক। মেরেই হালকা হাসে। কম্বল ছড়িয়ে বিছানা থেকে নেমে মাথার চুল চুলকাতে চুলকাতে এসে বাথরুমে ঢুকে। আয়নাতে তাকাতে জাঙ্কুকের চোখে পড়ে বুক পেট পুরাই লিপকিসের ট্যাটু আঁকা। পেছনে ঘুরতে দেখে ঘাড়ে পিঠেও একই অবস্থা। জাঙ্কুক উঁচু গলায় হাত ছাড়ে, তে তে। তের কোনো সাড়া নেই। জাঙ্কুক বেরিয়ে এসে ওয়ার্ড্রপ থেকে একটা শার্ট বের করে বোতাম লাগাতে লাগাতে বেরিয়ে আসে। পুরো বাড়িতে তেকে খুঁজে, তে নেই। রাস্তার পাশে দেখে শালা শালিরা বল খেলছে। জাঙ্কুক জিজ্ঞাসা করে, এই রতন, তোমার আপু কোথায়? আপু তো ছাদে দোলনা খেলে। জাঙ্কুক তখনই ছুটে ছাদে। আজ বউয়ের একদিন কি তার যতদিন লাগে। খুব বার বেড়েছে। ইনমেচিওর বউ, বিয়ে করার এই এক জ্বালা। শুধু প্রেম প্রেম আর ভালোবাসা। প্রেম ভালোবাসা যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না, সেটা তো আর বুঝবে না। ঘুমের মাঝে পারবে হাজবেন্ডের ইজ্জত লুটে নিতে। এত কেন জ্বালাচ্ছে বউটা? ছাদে উঠে তের দিকে চোখ পড়তেই জাঙ্কুকের রাগান্বিত চোখ শীতল হয়ে এলো। কিন্তু বুকের বাঁ পাশে হৃদয় নামক যে যন্ত্রটা আছে তা তুলনামূলক যেন একটু বেশি ভিট করতে লাগলো। এলোমেলো ভাবে পড়া লাল শাড়ি, খোলা চুল, লাল টিপ, লাল ঠোঁট। একই জাঙ্কুকের মরণ সাজ। এই টুকটুকে বউটা একটু আগে বুকের উপর লুটুপুটি খাচ্ছিল। দেখতে পেল না জাঙ্কুক। জাঙ্কুকের যত্নে করা এত বছরের ধৈর্য তখনই ধ্বংসের রূপ নিত। জাঙ্কুক বরাবরই ধৈর্যশীল বস্তার শক্তপোক্ত মানুষ। তার ভেতরের নরম যে মনটা আছে তার খোঁজ আজ পর্যন্ত কেউ পায়নি। এক দুই করে জীবনে কম নারীর সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেনি। খোলসে আবৃত মনটাকে হাজারবার চেষ্টা করে ছুঁয়ে দিতে পারেনি। নিজেকে নিয়ে খুবই গর্ব। সেই গর্ব এবার যেন সত্যি চূর্ণ হলো। জাঙ্কুক এক নারীতে আসক্ত একজন পুরুষ। তার টার্গেট ছিল সেই নারীকে হারানো। নিজ থেকে এসে শক্ত খোলসে উন্মোচন করে প্রেয়সীর কাছে আত্মসমর্পণ করবে ভেবেছিল।
তার আগে যে প্রিয়সী তার গভীরভাবে ছুঁয়ে দিবে সেটা কি কখনো ধারণা করেছিল? জাঙ্কুক বড় শ্বাস ফেলল, নিজেকে শান্ত করতে চাইল। তাকে ধৈর্যশীল হতে হবে, আরো ধৈর্যশীল। সিদ্ধান্ত নিল নিচে চলে যাবে। ছাদে আর এক মুহূর্ত নয়, কিন্তু তার নেমে আসা আর হলো না। তার মরণ সাজের বউ মিষ্টি কণ্ঠে কানে এলো। চোখ তুলে তাকাতেই সাথে সাথে তাকালো। দোলনায় দোল খেতে খেতে তে গেয়ে ওঠা গান তার সিদ্ধান্ত পাল্টে দিল। তে বুঝতেও পারেনি ছাদে তার পেছনে জাঙ্কুক এসে দাঁড়িয়েছে। তাকে দেখে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তের ভাবনার আকাশ জুড়ে এখন শুধুই জাঙ্কুক। যখন নিজেকে দেখবে কি রিয়াকশনটা এনে দিবে ভেবে খিলখিল করে হেসে উঠল চিকন গলার সুর টেনে। তে! গানের মাঝেই জাঙ্কুকের গম্ভীর ডাকে বাধা পড়ে। পেছনে ফিরতে চোখাচোখি হয়। জাঙ্কুকের দৃষ্টি নেমে যায়, পতিত হয় ওর লাল ঠোঁট জোড়ায়। জাঙ্কুক এগিয়ে যেতে যেতে বলে, এদিকে তোমার হাজবেন্ডের সর্বনাশ হয়ে গেল, আর তুমি ছাদে বসে আকাশে বাতাসকে গান শোনাচ্ছ। জাঙ্কুকের কথাই তে ভীষণ চিন্তিত হয়ে উঠল। দোলনা ছেড়ে শাড়ি উঁচিয়ে ধরে দৌড়ে জাঙ্কুকের সামনে এলো। সন্ধানু চোখে প্রশ্ন করলো, হায় আল্লাহ, কে কি করেছে আপনার? ইজ্জতে হাত দিয়েছে। জাঙ্কুকের কথাই তে চোখ বড় বড় করে তাকালো। হাত এগিয়ে নিয়ে দাড়ি ছুলো, থমথমে গলায় প্রশ্ন করলো, খুলে বলুন, আমার বাড়িতে এত সাহস কার এত বড় একটা কাজ করার? জাঙ্কুক চটপট শার্টের দুটো বোতাম খুলে ফেললো। বুকের পাশ টেনে ধরে আঙ্গুল তাক করে দেখালো, এই যে, এই কাজটা নিশ্চয় তের। তে ঝটপট মাথা নাড়ালো, না, আমি কিছু করিনি, আমি ভালো মানুষ। লিপস্টিক লাগাবে তুমি ছাড়া এ বাড়িতে কে? এই তোমার ভালো মানুষের নমুনা? না, আমি কিছু করিনি বললাম না। কে কতটুকু করেছে দেখাচ্ছি, দাঁড়াও। এই না না, একদম না, এগুবেন না, একদম এগুবেন না। দাঁড়াতে বলেছি, দাঁড়াও এখানে। আম্মু বাঁচাও, তে পড়ে যাবে, দৌড়াবে না, দাঁড়াও বলছি। না না আম্মু, ধরে ফেললো। ছাদের দরজায় মুখ থুবড়ে পড়তে যাচ্ছিল। ফ্লোরে দু হাত ঠেকিয়ে রক্ষা। তেকে পড়তে দেখে জাঙ্কুক তুলে আসে, কিন্তু তে ছুতে অবধি পারে না। ব্যথা পেয়ে পেছনে তাকায় জাঙ্কুককে ধেয়ে আসতে দেখে দৌড় দেয়। জাঙ্কুকও পিছু ছোটে। তে শাড়ির আঁচল সিঁড়িতে ছড়িয়ে গেছে। মুঠো করে ধরে প্রাণপণে ছুটল। শেষ রক্ষা আর হলো না। রুমে ঢুকে দরজা লাগানোর আগেই জাঙ্কুক আটকে দিল। ধাক্কা দিয়ে সরিয়ে দিল দেওয়ালের দিকে। তের পিঠ ঠেকলো দেওয়ালে। জাঙ্কুকের দিকে তাকাতেই জোরে জোরে হাঁপাতে লাগলো। জাঙ্কুক এগিয়ে আসতেই তের মুখ ঘুরিয়ে নিল। মনে মনে পালানোর পথ খুঁজতে লাগলো। শাড়ি পরেছ কেন? গম্ভীর গলায় অদ্ভুত লাগলো প্রশ্নটা। তে চট করে জাঙ্কুকের দিকে তাকালো। মুখ খুলতে গিয়েও ঠোঁট চেপে গেল। জাঙ্কুকের আবার প্রশ্ন, লাল শাড়ি পরেছ কেন? তের ইচ্ছে করলো এই মুহূর্তে মরে যেতে। লাল শাড়ি কেন পরেছে সে জানে না। কেন জানবে না? বিয়ে করেনি তেকে, ও কি লাল শাড়ি পরবে না? এখন কি সাদা শাড়ি পরে থাকবে? তেকে অবাক করে দিয়ে জাঙ্কুক শাড়ির আঁচল চেপে ধরলো। তুমি আমার সামনে শাড়ি পরবে না, বুঝেছো? প্রথম দিনই না করে দেওয়া উচিত ছিল। সরি, প্লিজ, আমার মাথা ঠিক থাকে না। স্যার ছাড়ুন। শোনো, আমার একটা সম্মান আছে। আমি মোটেই শ্বশুর বাড়িতে পার্মানেন্ট হতে চাই না। খুলো, আমার সামনেই শাড়ি পরবে না। আচ্ছা, আমি খুলে দিচ্ছি, তোমাকে হাত লাগাতে হবে না। সত্যি সত্যি শাড়িটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে। তের ভয় সংকোচে চিৎকার করে ওঠে। লজ্জা ঢাকতে জাঙ্কুকের বুকে মুখ গুজে। জাঙ্কুক সাথে সাথে তেকে ধাক্কা দেয়। তের হাত দুটো বুকের ওপর ক্রস করে চেপে ধরে। জাঙ্কুককে তার মোটেও স্বাভাবিক লাগছে না। এতটা রেগে যাবে বুঝতে পারলে তে মোটেও এমন ধরনের কাজ করতো না। কই, কতভাবেই তো জ্বালিয়েছে, কোনোদিন তো রেগে যায়নি। আজ কেন রেগে গেল? গাছ হয়েছে জন্য কি? তের কি হলো কে জানে, বিড়বিড় করলো, আর কোনোদিন বিনা অনুমতিতে আপনার কাছে ঘেঁষবো না। জাঙ্কুক কপালের টিপটা খুলে নিল। দাঁতে দাঁত চেপে বলল, এখানে সৃষ্টিকর্তার নাম লেখা থাকে, খবরদার তিলক লাগাবে না। কপালে ঠোঁট লাগিয়ে শব্দ করে চুমু দিল। শুষ্ক ঠোঁটের ছোঁয়ায় তে কেঁপে উঠল। জাঙ্কুক সরে গেল না। মুখ নামিয়ে গালে নাক চেপে ধরল। রক্তিম ঠোঁট জোড়ার ওপর দৃষ্টি রেখে জবাব চাইল, লিপস্টিক কেন দিয়েছ? লিপস্টিক? জাঙ্কুকের গলা ভেঙে এলো। একটু সময় নিল। জাঙ্কুকের এমন অচেনা কর্মকাণ্ডে তের শরীরের সব শক্তি যেন হাওয়ায় মিলিয়ে গেল।
জাঙ্কুক এবার জোর গলায় বলল, আমার সামনে লিপস্টিক লাগাবে না, কারোর সামনেই লাগাবে না, মুছে ফেলো, এক্ষুনি মুছে ফেলো। আচ্ছা যাও, শুধু শুধু টিস্যু নষ্ট করতে হবে না, আমি মুছে দিচ্ছি। বলতে বলতেই তে ঠোঁট জোড়া ঠোঁটের ভাঁজে নিয়ে নিল। তে এই হঠাৎ আক্রমণে মরছে গেল, শরীর ছেড়ে দিল। জাঙ্কুক বুঝতে পেরে তেকে দু হাতে আগলে নিল। মিনিট কয়েক পর ঠোঁট ছেড়ে দিল। লিপস্টিক একটু মুছেনি দেখে বিভ্রান্ত হলো। তবে কি সে লিপস্টিক মুছতে অক্ষম? বিষয়টা মাথায় ক্যাচ করতেই আবারও ঠোঁটে ঠোঁট নিয়ে নিল। তে শ্বাস নেবার সময় পেল না। এবার যেন দম বন্ধ হয়ে এলো। বুকের ওপর থেকে হাত নেমে গেল, কোমর খামচে ধরলো জাঙ্কুকের কাঁধ। ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো। ব্রেসে একটা গালি দিয়ে বলতে ইচ্ছে করলো, 2000 টাকার উপরের ম্যাট লিপস্টিক আমার, সারাদিন চেষ্টা করলেও তুলতে পারবি না। বেটা এখন বউ আছে না, কসমেটিকের উপর পিএইচডি নিতে পারিস না? ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জাঙ্কুক পুরোপুরি একটা ঘোরের মাঝে ডুবে গেছে। হাতের বাঁধন গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। ফ্লোর থেকে তুলে নিয়েছে থেকে পায়ের পাতার ওপর। ভালো সময় কাটতে বেশিক্ষণ লাগে না। জাঙ্কুক তের এই মধুক্ষণে বাগড়া দিতে হাজির হয়ে যায় সব থেকে ক্ষুদে 2.5 বছরের ভাইটা। হাউমাউ করে কেঁদে ঢুকে তের ঘরে। তে ভাইয়ের কান্নার শব্দ পেয়ে জাঙ্কুককে ধাক্কাতে থাকে। জাঙ্কুকের ছাড়ার নাম নেই। বাচ্চার কান্নার আওয়াজের অস্তিত্ব পেয়ে তেকে ছেড়ে দেয়। তের ঠোঁট ছেড়ে থুতনিতে শক্তপোক্ত একটি কামড় বসিয়ে দেয়। তে ধপ করে নিচে বসে পড়ে, মুখ গুজে দেয় হাঁটুর ভাঁজে। তার ভাই কাঁদতে থাকে, মাম্মাম মারছে আপুই, মাম্মাম মারছে। জাঙ্কুক গিয়ে বাবুকে কোলে তুলে নেয়, ঝাঁকিয়ে শান্ত করে বলে, কি হয়েছে অন্তু সাহেবের, কি হয়েছে? মাম্মাম মারছে। মাম্মামকে বকা দিব? হ্যাঁ, চকলেট নিবা? চকলেট? চকলেট? অন্তু কান্না থামিয়ে দেয়। জাঙ্কুক হাতের উল্টো পাশ দিয়ে গালের জল মুছে দেয়। চকলেট? তোমার আপুয়ের কাছে অনেক মজার চকলেট আছে, আমি খাচ্ছিলাম, তুমি খাবে? অন্তু মাথা নাড়ায়, সে খাবে না। শালা সাহেব, আমারটা আমি খাবো, তুমি বরং অন্য চকলেট খাও। হ্যাঁ। জাঙ্কুক আর চোখে তের দিকে তাকায়। সে লজ্জায় আরো গুটিসুটি হয়ে যাচ্ছে। জাঙ্কুক বাঁকা হাসে, বিছানা থেকে শাড়িটা নিয়ে মেলে ধরে তের ওপর ছুঁড়ে দেয়। তে আগাগোড়া শাড়িতে আবৃত হয়ে যায়। জাঙ্কুক অন্তুকে নিয়ে আলমারির কাছে যায়। সেখানে অনেকগুলো ইন্ডিয়ান চকলেট লুকানো আছে। জাঙ্কুক সকালে প্যান্ট চেঞ্জ করতে গিয়ে দেখে ফেলেছে। সেখান থেকে একটা অন্তুর হাতে ধরিয়ে দেয়। অন্তুকে নামিয়ে দিয়ে ফোন আর ওয়ালেটটা নিয়ে পকেটে ঢুকায়। তেকে শুনিয়ে বলে, অন্তু সাহেব, এলাম, তবে তোমার বোনকে একটু পাহারায় রেখো। তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি আমার চকলেট পাহারা দিবে আর আমি তোমাকে আলমারি থেকে চকলেট বকশিস দেব। অন্তু হাসে, মাথা দুলে বলে, হ্যাঁ। জাঙ্কুক তের কোনো হিলদোল পেল না। চলে যাবার সময় আবার বলল, আমি এলাম তবে। তের কোনো সারা শব্দ নেই, লজ্জায় একেবারে সিটিয়ে গেছে। জাঙ্কুক নিঃশব্দে হেসে আর একটু লজ্জা দিতেই বলে, জ্যাকেট ফর্মালিটিস রেখে গেলাম, আবার তো আসতেই হবে। এবার তের গলা পাওয়া যায়, মিনমিন করে বলে, হট শাওয়ার নিয়ে যান প্লিজ, ও বাড়িতে গিয়ে আমাকে লজ্জায় ফেলবেন না। জাঙ্কুক মৃদু স্বরে বলে, আছে, থাকুক না। জাঙ্কুক পেরিয়ে গেল। তে শাড়ি সরিয়ে শেষবার জাঙ্কুককে দেখার ক্ষমতাটুকু হলো না। লজ্জায় সেখানেই পড়ে রইল। আজ আর এখান থেকে উঠতে পারবে না মনে হয়। চোখ নামাতেই দেখে নিচ থেকে কে শাড়ি গুটিয়ে তুলছে। মিস্টার অন্তু সাহেব মাথাটা ঢুকিয়ে দিয়েছে। ওর হাতে চকলেট, মুখের কোণাতে লেগে আছে। দেখে পেয়ে ফোকলা হাসে, চিকন সুরে ডাকে, বউ, আপু, বউ। তে হাঁটুর মাঝে কে দাঁড়ায়, চকলেট মাখা হাত দিয়ে মুখে বোলায়, চুন্দুল বউ, আমার চুন্দুল আপু বউ। তে লজ্জানত হাসে, অন্তুকে ধরে বলে, বল, খান সাহেবের বউ, খান সাহেবের বউ। তে খিলখিল করে হেসে ওঠে। তের হাসি দেখে অন্তু মুখে ফেনা তুলে খ্যাক খ্যাক করে কাঁধ মুখ এক করে হাসে।